তিনি নেতানিয়াহুর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন। তিনি এই ধরনের নীতিতে বিশ্বাস করেন। তিনি একজন ফ্যাসিস্ট। তো সেই ব্যক্তি যখন আমাদের পাশে থাকে, আমাদের জন্য তো সিরিয়াস রিস্ক আছেই। আলামত দেখা যাচ্ছে, সেই আলামতকে কেন্দ্র করেই একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্ব যেতে পারে। আপনার কি মনে হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আছে? আমি কি পাল্টা প্রশ্ন যদি করি, তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়নি? আমি প্রশ্নটা কেন করছি, আমরা কাগজে কলমে ধরে নেই হিটলার যখন জার্মানি যখন পোল্যান্ড অ্যাটাক করলো, তারপর ফ্রান্স এবং ব্রিটেন তার বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করলো, ওই পয়েন্টটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ধরি। অনেক গবেষক ইভেন 1931 সালে জাপান মাঞ্চুরিয়া ইনভেড করে চীনের, ওটাকেও স্টার্টিং পয়েন্ট অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কেউ বলেন। সরিয়ে রাখি 1937-এ নানকিং, সেই বিখ্যাত নানকিং ম্যাসাকার যখন হয়, ইনভেড করে জাপান আবার চায়নাতে। অ্যাটলিস্ট 37-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছে বলে অনেক বড় পণ্ডিত মনে করেন। এই মুহূর্তেও পৃথিবীতে প্রচুর মানুষ আছেন যারা বিশ্বাস করেন আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন ওয়ারের মাধ্যমে। এটা বলতেই পারে, কারণ একটা বিশ্বযুদ্ধ তো আসলে ঘোষণা দেয় না যে আমরা আসো সবাই মিলে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করি, এটা হয় না। দুটো তিনটে দেশ শুরু করে, আস্তে 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 কেউ কেউ জড়াতে কোনো জায়গায় ফোকাল কিছু যুদ্ধ হয়, তারপর দুটো পক্ষে শার্পলি ডিভাইডেড হয়ে যায়। আচ্ছা, আমরা যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু নাও হয়, একটা সিচুয়েশন আছে, আমরা এটা একটু আলোচনা করতে চাই। ইতিহাসে কখনো ওয়ার্ল্ড অর্ডার একটা বিশ্বযুদ্ধ ছাড়া, যখন একটা দেশ বা একাধিক দেশের ডমিনেন্সের যে ওয়ার্ল্ড অর্ডার আছে, এটা বিশ্বযুদ্ধ ছাড়া পাল্টায় নাই। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কি ছিল? ব্রিটেন, ফ্রান্স এরা শক্তিশালী ছিল, জার্মানি শক্তিশালী হয়ে উঠছে, ও চ্যালেঞ্জ করলো তাকে, সে ওয়ার্ল্ড অর্ডার তার হাতে নেওয়ার চেষ্টা করলো, পেরে উঠলো না, সে আবার হিউমিলিয়েটেড হলো। আবারও ঘুরে ফিরে ইউরোপ, বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্সের ডমিনেন্ট যে ওয়ার্ল্ড অর্ডার সেটা থাকলো। তার যেই ভার্সাই ট্রিটির মাধ্যমে জার্মানিকে হিউমিলিয়েট করা হচ্ছে বলে মনে হলো, সে আস্তে আস্তে আবার শক্তি সঞ্চয় করলো, সে আবার চ্যালেঞ্জ দিতে গেল। এবার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, সে সরাতে চাইলো ফ্রান্স ব্রিটেনকে, কিন্তু দুজনই এমন যুদ্ধ করলো, মাঝখান থেকে একটা তৃতীয় শক্তি আমেরিকা পাওয়ারফুল এবং সোভিয়েত ইউনিয়ন পাওয়ারফুল হয়ে উঠলো। তাহলে নতুন আর একটা ওয়ার্ল্ড অর্ডার শুরু হলো। এর পরবর্তীতে আমেরিকার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন কিছুদিন চ্যালেঞ্জ করেছে এবং 90-তে এসে তার পতন হলো। তারপর থেকে আমেরিকা ডমিনেট করছে। এখন কিন্তু চায়না মাথা চাড়া দিচ্ছে, চায়নার সাথে রাশিয়া টু সাম এক্সটেন্ট মাইনর পার্টনার হয়ে উঠছে। এই যে একটা ওয়ার্ল্ড অর্ডার পাল্টানোর পরিস্থিতি আছে, একটা বিশ্বযুদ্ধ হওয়ার খুবই সম্ভাবনা আছে এবং এটা শুরু হয়ে গেছে অথবা শুরু হতে যাচ্ছে। টু সাম এক্সটেন্ট এইভাবে হতে হয়। এটা আজকে এখানে হোক না হোক, এটা তো প্রেডিকশন আছে 2027 সালে চায়না সম্ভবত তাইওয়ান তার সাথে অ্যানেক্স করবে। তো ট্রাম্প আছে, ট্রাম্প যুদ্ধে যাবেন কিনা নট নেসেসারিলি এটা নিশ্চিত না, কিন্তু যদি তাইওয়ানের সাথে তাইওয়ানকে অ্যানেক্স করতে যায়, খুব সম্ভাবনা আছে জাপানও যুদ্ধে জড়িয়ে যাবে, ফিলিপিন্স জড়িয়ে যেতে পারে, এবং তখন আমেরিকা চাইলেও দূরে থাকা খুব ইজি হবে না। সো অনেকগুলো ঘটনা আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। মূলত আসলে ওই বিষয়টা যে আমেরিকার ডমিনেন্ট যে ওয়ার্ল্ড অর্ডার আছে, এটাকে এখন চায়না রাইটলি, প্রত্যেকটা দেশ যখন পাওয়ারফুল হয়ে ওঠে সে তার মতো করে, চায়না এই প্রশ্নটা করে, আমেরিকা যে প্রায় বলে রুলস বেসড অর্ডার, ও প্রশ্ন করছে হু আর ইউ টু ডিসাইড দ্য রুলস। এই যে আমরা প্রায় দেখবেন এই কথাটা বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, মানে আমেরিকা তার কৌশল হিসেবে কি করলো, সে করলো কি জাতিসংঘ তৈরি করলো, সে অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা তৈরি করলো, ওগুলোর কতগুলো রুল তৈরি করলো এবং বললো পৃথিবী এই রুলের মাধ্যমে চলবে। কিন্তু এগুলো পাল্টে গেছে। এটা সবচেয়ে বড় উদাহরণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো দেশ আরেকটা দেশের 20 বা 25% ল্যান্ড গ্র্যাব করে নিজের সাথে অ্যানেক্স করে নাই। রাশিয়া করেছে। ইউক্রেনের পুরোটা তার দখলে না থাকলে অ্যারাউন্ড 25% অফ দ্য এরিয়া, তার ক্রাইমিয়া তো নিয়েছে আগেই, তারপর ডনবাসের দুটো এবং এর সাথে জাপোরিজিয়া আর খেরসন মিললে 25%-এর মতো জায়গা সে তার সাথে কনস্টিটিউশনালি অ্যানেক্স করে ফেলেছে। সো পৃথিবী একটা নতুন পৃথিবী। গাজাতে বলা হচ্ছে আমি গাজাও দখল করে ফেলবো। না, এই নতুন পৃথিবীতে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা মহা বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছি। কোনো সন্দেহে ভারতের মিডিয়াতে হাসাহাসি হয়, আমরা হাসাহাসি করি, ওরা রীতিমতো আমাদের দুটো অংশ দেখিয়ে বলছে, যেমন যেহেতু ওদের চিকেন স্নেক উপরে সরু আছে, আমাদের বাংলাদেশের ব্যাপারে একটা মাথা আছে, আবার এইদিকে আমাদের চিটাগং সহ একটা জোন আছে, আমাদের একটা চিকেন স্নেক আছে ফেনীর এইদিকে, তারা প্রচুর বলছে। হু নোজ, আমরা পৃথিবী পাল্টে গেছে। পৃথিবী আগে যেমন ছিল, সব সমালোচনার পরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে ওয়ার্ল্ড অর্ডার যে রুলগুলো বলবৎ ছিল, সেই রুলগুলো আর বলবৎ নাই। এখন ভূমি দখল করা যায়, এখন ভূমি যুদ্ধ করে আক্রমণ করে ফেলা সম্ভব। এবং আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আমাদের পাশের দেশের দায়িত্বে তিনি আছেন সেই ব্যক্তি, তিনি নেতানিয়াহুর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন। তিনি এই ধরনের নীতিতে বিশ্বাস করেন। তিনি একজন ফ্যাসিস্ট। ইরানের সাথে তার দুর্দান্ত সম্পর্ক ছিল। আশরাফ ভাই বলছেন যে ভারতীয়রা যে বহুজন যুক্ত হয়েছে, এমনি এমনি হয় নাই, কিন্তু
তারা সম্পূর্ণ তাদের স্টেটের ডিসিশনে। সো সেই ব্যক্তি যখন আমাদের পাশে থাকে আমাদের জন্য তো সিরিয়াস রিস্ক আছেই। মুসলিম বিশ্বের এই অবস্থাটা কেন? মুসলিম বিশ্বের এই অবস্থা সবসময় ছিল, মানে সরি তারপরে খোলাখুলি কয়েকটা কথা বলে ফেলা ভালো। যে মুসলিম দেশ মুসলিম বিশ্ব নিয়ে কথা বলে সেও তার কোনো জিওপলিটিক্যাল ইন্টারেস্ট ছাড়া এটা বলে না। যেমন ধরুন ইরান হামাসের খুব সমব্যথী, প্যালেস্টাইনের খুব সমব্যথী, ইজন্ট ইট? মানে ইরান মুসলিম বিশ্বের, এই যে আমরা প্যালেস্টাইন নিয়ে এত কথা বলি, এত শক্তিশালী দেশ কেউ বলে না, ইরান বলে। ইরান হামাসকে অস্ত্র দিয়েছে, তাকে সক্ষমতা দিয়েছে যাতে সে ইসরায়েলের সাথে ফাইট করতে পারে। কিন্তু এই ইরানের পেট্রোনাইজ বাশার আল আসাদ লক্ষ লক্ষ মুসলিম মেরে ফেলে নাই তার মাটিতে। শুধু তাই না, তার বাবা হাফিজ আল আসাদ, বাশার আল আসাদ সম্পূর্ণ ইরান পেট্রোনাইজড হয়ে একটা সিরিয়াস অথরিটারিয়ান রেজিম তারা ইম্পোজ করে 11 সাল থেকে এই গৃহযুদ্ধে লক্ষ লক্ষ মুসলিম হত্যার সাথে সরাসরি জড়িত তারা। তাহলে কি জিওপলিটিক্যাল ইন্টারেস্ট। রাশিয়া এই করছে, রাশিয়া ওই করছে, চায়না এটা করছে, চায়না ওটা করছে, আমেরিকা এখানে সমালোচনা করছে। আমেরিকা তো রোহিঙ্গাদের পক্ষে দাঁড়িয়ে আছে, মুসলিমদের পক্ষে এখানে। বাট এটা তো আপনি স্বীকার করবেন যে মুসলিম বিশ্ব এখন নেতৃত্বহীন। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওআইসি বলে যে সংগঠনটা ছিল আসলে এগুলো কাজ করার কথা না, সত্যিই কাজ করার কথা না। কারণ হচ্ছে প্রত্যেকটা দেশের নিজস্ব হিসাব আছে, প্রত্যেকটা দেশ তার নিজস্ব। এই সংস্থাগুলোর দরকার কি? কোনো প্রয়োজন নাই, এগুলো এক ধরনের টোকেন সংগ্রহ, মাঝে মাঝে বক্তৃতা বিবৃতি দেবে, এর বেশি কিছু না। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে, কাতার, মানে আরব দেশগুলোর মধ্যে আরব লীগ আছে, আরব আছে, সে আরব, কিন্তু কাতার তার নিজের ইন্টারেস্টের জন্য সে সৌদি আরব এর সাথে তার সম্পর্ক ভালো না, তার কিন্তু কমন কতগুলো গ্যাস ফিল্ড আছে সমুদ্রে ইরানের সাথে, সে সুন্দর ইরানের সাথে সম্পর্ক আছে। এইগুলো এইভাবেই কাজ করে, এগুলো আসলে ওভাবে কাজ করবে বলে মনে হয়। এবং আরেকটা কথা একটু বলে ফেলা খুব ভালো, পৃথিবীতে এথিক্স দিয়ে ফরেন পলিসি চলবে এটা হয় না। ওই যে একজন বিখ্যাত পণ্ডিত বিখ্যাত হয়েছেন রিসেন্টলি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর, জন মিয়ারশাইমার। মানে আপনি ইন্টারন্যাশনাল পলিটিক্সে একটা আইডিয়ালিস্টিক অ্যাপ্রোচ আছে যে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না। আরেকটা হচ্ছে রিয়ালিস্ট অ্যাপ্রোচ, বাস্তবে যেটা ঘটে সেটাই ঘটে, বাস্তবে আসলে স্বার্থই শেষ কথা, এর বাইরে কিচ্ছু নাই, কিছু নাই। অনেক ধন্যবাদ আপনাকে আশরাফ কায়সার। আরেকটা জিনিস বলে একটু শেষ করি, পলিটিক্স কিরকম। আমাদের দেশের মানুষরা দেখবেন মুসলিম বলে কাশ্মীরের মুসলিমদের জন্য খুবই দুঃখ পায়, কষ্ট পায় আমাদের দেশের লোকজন, কারণ ভারতের প্রতি আমাদের অন্য ক্ষোভ আছে, আমরা সেটা উগরে দেই। চায়নার উইঘুরদের উপরে কি কাশ্মীরদের চেয়ে কম অত্যাচার হয়? উইঘুরদের উপরে রীতিমতো জেনোসাইড হচ্ছে, কিন্তু দেখবেন আমাদের দেশে ওটা নিয়ে আবার এত আলাপ নেই।